সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইন্দ্রজিৎ কুমার রায়, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তোমাদের পড়ালেখার যাতে ক্ষতি না হয় সেজন্য সরকার সারা দেশে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় আমি আজ আমার অনলাইন ক্লাসে তোমাদের অনার্স তৃতীয় বর্ষ বলবিদ্যা বিষয়ের বস্তুর একমাত্রিক গতি অথবা রৈখিক গতি অধ্যায়ের একটি উপপাদ্য আলোচনা করতে চাই। আলোচনা করার আগে বলে নিতে চাই, তোমরা যারা আমার লাইভ ক্লাস অবজার্ভ করছো তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে প্লিজ। তো শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমরা যে উপপাদ্যটা আলোচনা করব সেটা অনেকটা এরকম যে, এখানে মনে করো একটা সরল রেখা আছে, এই সরল রেখার উপরে এখানে একটা বিন্দু আছে ও, আর এখানে একটা বিন্দু নিলাম এ। এই ও এ সরল রেখার এ বিন্দুতে বস্তু কণাটা স্থিতিশীল অবস্থায় আছে। এখন এইখানে যদি কোনো বলকেন্দ্র থাকে বা বলের প্রভাবে এ বিন্দুতে যে কণাটা স্থিতিশীল অবস্থায় ছিল সেই কণাটা বলের প্রভাবে তাহলে এ ও বরাবর গতিপ্রাপ্ত হবে। আর বলের প্রভাবে যখনই গতিপ্রাপ্ত হবে তখনই তাতে ত্বরণ সৃষ্টি হবে। সেই ত্বরণটা সৃষ্টি হবে এ ও বরাবর, এ থেকে ও এর দিকে। এই যে ত্বরণের পরিমাণটা হবে, ত্বরণটা সৃষ্টি হবে এ ও বরাবর, আর ত্বরণের পরিমাণটা হবে মানে ত্বরণের মেজারমেন্টটা কেমন হবে, সেই ত্বরণের পরিমাণটা হবে ও বিন্দু থেকে এই বস্তুটার যে দূরত্ব, যে সরণ, সেই সরণের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ জিনিসটাকে যদি আমরা ব্যাখ্যা করি, কথার কথা, এই বস্তু কণাটা এ বিন্দু থেকে ওর দিকে ধাবিত হবে। মনে করো পি সময় পরে কণাটা পি বিন্দুতে পৌঁছালো, যেখানে এই ও বিন্দু থেকে কণাটার অবস্থান হচ্ছে এক্স। তাহলে এই যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে, এই যে এ থেকে ওর দিকে কণাটার যে ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা হবে এক্স এর বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই ত্বরণ is proportional to 1/x square। আমি আবার বলতে চাই উপপাদ্যটা কি রকম। ও এ বরাবর একটা সরল রেখা আছে, অর্থাৎ সরল রেখাটা আমরা নাম দিয়েছি ও এ। ও এ রেখার এ বিন্দুতে একটা কণা স্থিত অবস্থা আছে, বলের প্রভাবে এ বিন্দু থেকে কণাটা এ ও বরাবর যাত্রা করলো, ফলে ত্বরণ সৃষ্টি হচ্ছে। সেই ত্বরণ হবে এ ওর দিকে। সেই ত্বরণের পরিমাণটা হবে ও বিন্দু থেকে কণাটার, ও বিন্দু থেকে ও থেকে কণাটার দিকে, ও বিন্দু থেকে কণাটির সরণের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ উল্টো অনুপাতে। সমানুপাতিক হলে ত্বরণ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কয়ার হতো, কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে ত্বরণ ইজ প্রপোর্শনাল টু 1/x স্কয়ার। যদি হয় তাহলে এইভাবে যদি এই ক্রাইটেরিয়া মেনটেন করে যদি কণাটা চলে এ থেকে ওর দিকে, তাহলে এই কণাটার, এই যে বিন্দুতে যে কণাটা ছিল সেই কণাটার গতি আলোচনা করতে হবে এবং কণাটার
দোলন কাল বের করতে হবে। তা আমরা এইটা আলোচনা করতে গিয়ে আমাদের সহায়ক যে জিনিসটা লাগবে সেই সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা দরকার। সেটা হলো আমরা বেগকে কি দিয়ে প্রকাশ করি? ভেলোসিটিকে আমরা প্রকাশ করি dx বাই dt দ্বারা। তোমরা নিশ্চয়ই অবগত আছো বেগ ইকুয়াল টু dx বাই dt। আর ত্বরণ অ্যাক্সেলারেশন, ত্বরণকে আমরা প্রকাশ করি d স্কয়ার x বাই dt। এই দুটা জিনিস আমাদের কাজে লাগবে। আর একটা জিনিস কাজে লাগবে, একেবারেই ফান্ডামেন্টাল কনসেপশন, সেটা হলো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে সম্পর্ক কি। এক কথা উত্তর দিতে গেলে আমরা বলতে পারি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত, অর্থাৎ একটার অপোজিট আর একটা। এটা কেন বলছি? আমাদের এই যে ভেলোসিটি অফ পার্টিকেল, মোশন অফ পার্টিকেল নিয়ে আমরা যখন কথা বলবো তখন আমার ইন্টিগ্রেশনের সহযোগিতা নিতে হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা গতিতে আসবো। সেই জন্যে এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের সম্পর্কের বিষয়টা এখানে চলে আসছে। তা শুরু করি, প্রমাণটা বা গতি আলোচনা শুরু করি আমরা। দেখো, আমরা বলেছি যে কোনটা এ বিন্দুতে আছে, তাহলে ও থেকে এ বিন্দুর দূরত্বের দরকার হবে। আমরা ধরে নিলাম ও এ ইকুয়াল টু এ, অর্থাৎ ও বিন্দু থেকে এ দূরত্বে সে ক্যাপিটাল এ বিন্দুতে অবস্থান করছে। এখন তাহলে প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে এই যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে এইদিকে এ ও বরাবর যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে, সেই ত্বরণ প্রশ্নে বলেছে ত্বরণ ইজ প্রপোর্শনাল টু ও বিন্দু থেকে তার দূরত্ব। এই যে এইটুকু আমরা ধরেছি x, ও বিন্দু থেকে তার দূরত্ব এইদিকে, ও বিন্দু থেকে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ত্বরণ ইজ প্রপোর্শনাল টু 1/x²। তাহলে গতির সমীকরণ কি হবে? আমরা যদি এই প্রপোর্শনাল চিহ্নটা তুলতে চাই তাহলে d²x বাই dt², এই যে ত্বরণ আমরা লিখেছিলাম এখানে যে ত্বরণ ইকুয়াল টু d²x বাই dt², ত্বরণ ইকুয়াল টু মিউ বাই x²। একটু পরে ব্যাখ্যা দিচ্ছি যে মিউ হচ্ছে একটা, এখানে মিউটা নিলাম, সেই মিউ এর কথা বলতে হবে। ও এ ইকুয়াল টু এ এবং ও পি ইকুয়াল টু এক্স, তাহলে এখানে মিউ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক। আর দেখো এইখানে যখন চিহ্নটা তুললাম, মানে সমানুপাতিক চিহ্ন তুললাম, তার পরিবর্তে মিউ বসাচ্ছি। আর এই জায়গায় ত্বরণ ও সরণ পরস্পর বিপরীতমুখী, সেই জন্য আমরা মাইনাস নিয়েছি। ত্বরণের ডিরেকশন এ ও বরাবর আর সরণের ডিরেকশন ও এ বরাবর, সেই জন্য এখানে মাইনাস। এখন এই যে গতীয় সমীকরণ, এইখান থেকে ইন্টিগ্রেশনের মাধ্যমে, পর্যায়ক্রমে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমার এই যে বস্তু কণাটা এ বিন্দু থেকে সে এ ও বরাবর চলছিল, তার গতি নিয়ে আমরা কথা বলতে চাই, গতি আলোচনা করতে চাই। সেই গতি বের করতে গেলে আমার ইন্টিগ্রেশনের সহযোগিতা নিতে হবে। সেই ইন্টিগ্রেশন করতে গেলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx সমান x, যদি ইনডিফিনিট ইন্টিগ্রেশন হয় প্লাস c, অর্থাৎ এই যে এই জিনিসটা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এটা উঠে যায়, উঠে গিয়ে থাকে শুধু x। তাহলে আমি যদি এইটাকে এই ডিফারেন্সিয়াল ফর্ম নিতে পারি, ddx অফ আকারে নিতে পারি, তাহলে তার ইন্টিগ্রেশন করলে ddx আর ইন্টিগ্রেশন এরা পরস্পর উঠে যাবে। সেই কারণে আমরা যে কাজটা করতে চাই সেটা হলো এই যে সমীকরণটা বেরিয়েছে, একে 2dx বাই dt দ্বারা গুণ করছি।
ইন্টিগ্রেশন করার সুবিধার জন্য। তাহলে এখানে হবে মাইনাস টোয়াইস মিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স বাই ডিটি। সমীকরণের উভয় পক্ষকে 2 dx বাই ডিটি দ্বারা গুণ করছি। কেন করছি? ওই ডি বাই ডিএক্স টোটালটাকে ডি বাই ডিএক্স ফর্মে নিয়ে যাওয়ার জন্য। এবার দেখো এইটাকে আমি ডি বাই ডিটি অফ ডিএক্স বাই ডিটি এর হোল স্কয়ার এইভাবে লিখতে পারি কিনা, এইটাকে এইভাবে লিখতে পারি কিনা, এটা তোমরা আশা করি লিখে নিয়েছো। আমি একটা ডান পাশ থেকে মুছে দিচ্ছি। ধরো আমরা যখন সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করেছি, সাপোজ ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এটা কিভাবে আসছে সেটা আমি বোঝাচ্ছি। যে ডি ডিএক্স অফ ওয়াই স্কয়ার, এটা যখন আমরা এই ওয়াই কে ডিফারেন্সিয়েট করি, একটা জিনিস ক্লিয়ার করতে চাই, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স হিয়ার। তাহলে ওয়াই কে যদি আমি এক্স এর ফাংশন হিসেবে ট্রিট করি, তাহলে সেই ওয়াই কে এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করলে ওয়াই স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে টোয়াইস ওয়াই, আর সেই ওয়াই এর ডিফারেন্সিয়েশন এক্স এর মাধ্যমে হবে, এক্স এর সাপেক্ষে হবে dy বাই dx। তাহলে এই জিনিসটাকে আমি যদি এটাকে সেই ওয়াই হিসাবে বিবেচনা করি, ডি বাই ডিটি অফ ওয়াই স্কয়ার, তাহলে 2y, ওয়াই মানে dx বাই dt, আর সেই ওয়াই এর আরেকবার ডিফারেন্সিয়েট অর্থাৎ dx অফ dx বাই dt, দ্যাট মিন্স d স্কয়ার x বাই dt স্কয়ার। তাহলে এই ডিফারেন্সিয়াল ফর্মে লিখতে পারলাম। এবার এটাকে আমি যদি লিখি এভাবে, টোয়াইস মিউ থেকে গেল, d বাই dt অফ 1 বাই x। দেখো এইটা সমান এটা লেখা যায় কিনা। এই যে d বাই dt অফ x টু দি পাওয়ার মাইনাস 1, টি এর সাপেক্ষে করছি, তাহলে মাইনাস 1 টা আগে আসলো, x টু দি পাওয়ার মাইনাস 1 ছিল, আরো মাইনাস করলে মাইনাস 2, আর সেই x কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে dx বাই dt, দ্যাট মিন্স মাইনাস 1 বাই x স্কয়ার dx বাই dt। এই যে 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dx বাই dt পাওয়া গেল। তাহলে এই জিনিসটাকে আমি এই ফর্মে নিতে পারি। মনে হবে যে তাহলে মাইনাসটা কোথায় গেল? মাইনাসটা এর ভিতরেই আছে, কিন্তু এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে x টু মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন এই যে মাইনাস 1 আগে চলে আসে, এই যে এখান থেকে এটা আসে। তাহলে এইবার বা d বাই dt অফ dx বাই dt এর হোল স্কয়ার, এই মিউটাকে ভিতরে ঢোকায় দিই, এটা তো সহগ হিসাবে। তাহলে d বাই dt অফ টুয়াইস মিউ বাই x। দেখো d বাই d অফ, আমার উদ্দেশ্য যেটা ছিল d বাই dt অফ আকারে নিতে চাচ্ছিলাম, তারপর ইন্টিগ্রেশন যখন করবো তখন এই যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন উঠে যাবে, সেই জন্য পুরো জিনিসটাকে এই যে d বাই dt অফ এর ফর্মে নিয়ে আসলাম, d বাই dt অফ এর ফর্মে নিয়ে আসলাম। এইবার ইন্টিগ্রেশন করি, তাহলে d বাই dt অফ dx বাই dt এর হোল স্কয়ার, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ d বাই dt অফ টুয়াইস মিউ বাই x। আমরা জানি ইন্টিগ্রেশন দুই প্রকার, একটা হলো ডেফিনিট ইন্টিগ্রেশন আর একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশন এবং ইনডেফিনিট ইন্টিগ্রেশন চেনার উপায় তোমরা নিশ্চয়ই জানো, এটা তো ইন্টারমিডিয়েট লেভেল বা এইচএসসি লেভেলের বিষয়টা। যে ডেফিনিট ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া থাকে, ইনডেফিনিট ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া থাকে না। ডেফিনিট ইন্টিগ্রেশন করার পরে সমাকলন ধ্রুবক দিতে হয় না, আর ইনডেফিনিট ইন্টিগ্রেশন করার পরে অফকোর্স ইউ হ্যাভ টু পুট সমাকলন ধ্রুবকটা দিতে হয়, সি দিতে হয়। তাহলে এই জায়গায় আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের পর্যায়ে আসছে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু x, এই যে এটা কিন্তু d বাই dt, তাহলে এই যে d বাই dt আর ইন্টিগ্রেশন উঠে যাবে, উঠে গিয়ে থাকবে dx বাই dt তার হোল স্কয়ার, এটা সমান টুয়াইস মিউ বাই x প্লাস c1। এটা এক নম্বর দাও, যেখানে c1 সমাকলন ধ্রুবক।
এখন আমার এই C1 এর মানটা বের করতে হবে। C1 তো একটা আরবিটারি কনস্ট্যান্ট হিসাবে নিয়েছি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তা এই C1 এর মান বের করার জন্য আমার ইনিশিয়াল কন্ডিশন অর্থাৎ আদি শর্ত ব্যবহার করতে হবে। কিভাবে? আদি শর্তটা হচ্ছে বস্তু কণাটা যখন এই যে এ বিন্দুতে ছিল, অর্থাৎ যাত্রার প্রারম্ভে যখন যাত্রা শুরু করতে যাচ্ছে, ঠিক এই অবস্থায় টি এর মান ছিল 0। তাহলে সেই কথাটা, সেই টি এর মান যখন 0 ছিল, এই যে টি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু কত? এই যে ও বিন্দু থেকে এ বিন্দুতে টি ইকুয়াল টু যখন 0, তখন বস্তুটা ছিল এ বিন্দুতে, আর সেই ও এ ইকুয়াল টু এ ধরা আছে, তাহলে এক্স ইকুয়াল টু এ। আর এই বিন্দুতে একদম যাত্রার প্রারম্ভে তার ভেলোসিটি তো শূন্য অবস্থায় dx বাই dt ইকুয়াল টু 0 ছিল। একদম যাত্রা বিন্দুতে তার ভেলোসিটিও শূন্য ছিল এবং x ইকুয়াল টু, অর্থাৎ ও বিন্দু থেকে তার দূরত্ব ছিল স্মল এর পরিমাণে। তাহলে সেই কথা বলছি যে t ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু a, dx বাই dt ইকুয়াল টু 0। তাহলে 1 নম্বরে আমরা মান বসিয়ে দিই। 1 নম্বর হতে পাই কি পাওয়া যাবে? dx বাই dt ইকুয়াল টু 0, হোল স্কয়ার করলে 0, এটা ইকুয়াল টু টুয়াইস মিউ বাই x ইকুয়াল টু a বলেছি, প্লাস c1, বা c1 সমান মাইনাস টুয়াইস মিউ বাই a। এই যে c1 এর মান আমাদের টার্গেট ছিল c1 এর মান বের করা, আমরা c1 এর মান বের করে নিলাম। এবার এই c1 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। c1 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা কি পাই দেখো। 1 নম্বরে c1 এর মান বসিয়ে পাই, c1 এর মান বসিয়ে দিলে পাচ্ছি dx বাই dt হোল স্কয়ার, এটা সমান টুয়াইস মিউ বাই x মাইনাস c1 এর মান বের করেছি টুয়াইস মিউ বাই a। মানটা বসিয়ে দিলাম, 1 নম্বরে c1 এর মানটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা এই জিনিসটা পেয়েছি। আচ্ছা, এখন এটা আমরা মুছে দিচ্ছি। এখান থেকে দেখো ক্যালকুলেশন করছি dx বাই dt হোল স্কয়ার, এটা ইকুয়াল টু টুয়াইস মিউ, যদি কমন নেই তাহলে এখানে থাকে 1 বাই x মাইনাস 1 বাই a, বা dx বাই dt হোল স্কয়ার, এটা সমান টুয়াইস মিউ, এখানে বিয়োগ করলে লসাগু ax, এখানে a মাইনাস x। স্মল এটা হচ্ছে, একদম বুঝতে পারোনি, স্মল এ প্রশ্ন করেছো। স্মল এ ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে স্মল এ, ধরে নিয়েছি আমরা। ওই যে যাত্রার প্রারম্ভে সে ও বিন্দু থেকে এ বিন্দুতে যে ছিল, সেই ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা আমরা ধরে নিয়েছি স্মল এ। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখান থেকে আমরা এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, dx বাই dt হোল স্কয়ার, এটা সমান এই এটাকে এর নিচে নিয়ে আসি টুয়াইস মিউ বাই a, আর এখানে থাকছে তাহলে a মাইনাস x বাই x। এবার সেখান থেকে dx বাই dt সমান প্লাস মাইনাস রুট অফ টুয়াইস মিউ বাই a ইন্টু রুট অফ a মাইনাস x বাই x, বর্গমূল করেছি। dx by dt হোল স্কয়ার ইকুয়াল টু টুয়াইস মিউ বাই a ইনটু a মাইনাস x বাই x। সেখান থেকে বর্গমূল করে দিলে একটা প্লাস মাইনাস নিয়েছি, আর এটা রুট করেছি। এখন দেখো যে আমরা তো বলেছি সরণ এবং ভেলোসিটি, দ্যাট মিন্স ত্বরণ, এরা পরস্পর বিপরীত।
তো যেহেতু বিপরীত তাহলে এখানে প্লাস মাইনাসের কোনটা নিব? মাইনাস, আমরা আগেই বলেছি এটা যে মাইনাস নিয়েছিলাম, তাহলে a মাইনাস এক্স বাই এক্স। তুমি এখানে একটা সাইড নোট দিয়ে দিতে পারো। বলকেন্দ্রের প্রভাবে সরণ আর ত্বরণ পরস্পর বিপরীতমুখী বা সরণ ভেলোসিটি বিপরীতমুখী হয়, মাইনাসটা নেওয়া হয়। তাহলে এইটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো। এটা 2 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা আমাদের সুবিধার্থে এখানে একটু ছোট করে লিখে রাখি যে dx বাই dt সমান মাইনাস রুট অফ টুয়াইস মিউ বাই a ইন্টু রুট অফ a মাইনাস এক্স বাই এক্স। এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে লিখে রাখলাম, আমাদের পরে কাজে লাগবে সেই জন্য এটা লিখে রাখলাম। এখন দেখো যে এই যে অবস্থা আছে, আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা তার মোশন নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ যে এই যে অন্তরক সহগ আকারে যেটা আছে সেখান থেকে ইন্টিগ্রেশনের মাধ্যমে ধাপে ধাপে আমরা এক্স এর মাধ্যমে যাব, একঘাত বিশ্ব সমীকরণে পৌঁছাবো। তাহলে এইখানে যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে সেপারেশন অফ ভেরিয়েবলস, তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়েছো সেপারেশন অফ ভেরিয়েবলস। তাহলে চলকের পৃথকীকরণ আমরা করতে চাই। চলকের পৃথকীকরণ যদি করতে চাই তাহলে এই ডিটিটা এর সঙ্গে নিয়ে আসি আর এটাকে এর সঙ্গে নিয়ে আসি। নিয়ে আসলে কি হবে? রুট অফ টুয়াইস মিউ বাই এ, এটা ছিল ডিটিটা কার গ্রহণ করে ওইদিকে নিয়ে গেলে এর সঙ্গে আসছে ডিটি, আর এইটাকে এখানে নিয়ে আসলে এটা হবে মাইনাস রুট এক্স বাই রুট অফ এ মাইনাস এক্স ডিএক্স। চলকের পৃথকীকরণ করেছি, অর্থাৎ টি জাতীয় রাশি এক পাশে নিয়েছি, এক্স জাতীয় রাশি আর এক পাশে। এবার এটাকে আবার ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করার সময় এটা তো সহগ, তাহলে এটা বাইরে চলে গেল, টুয়াইস মিউ বাই এ ইন্টিগ্রেশন অফ ডিটি, আর এটার বেলায় মাইনাস ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট অফ এ মাইনাস এক্স। এখান থেকে টুয়াইস মিউ বাই এ এর রুট, আর এটা বেলায় টি থাকছে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিটি ইকুয়াল টু টি। এটা ইকুয়াল টু করার সময় একটা জিনিস, এটাকে আমরা ইন্টিগ্রেশন নরমালি করতে পারছি না। আমরা তোমরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে ইন্টিগ্রেশন করার ডিফারেন্ট টেকনিক্স শিখেছো। তার মধ্যে একটা টেকনিক আছে সাবস্টিটিউশন অফ ভেরিয়েবলস, প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ নরমালি যখন একটা ইন্টিগ্রেশন করা যায় না তখন প্রতিস্থাপন পদ্ধতি সহযোগিতা নিতে হয়, যে একজনের জায়গায় অন্যজনকে রিপ্লেস করতে হয়। তাহলে এখানে আমি খেয়াল করছি যে আমার রুট এক্স আছে, এখানে আবার রুট অফ এ মাইনাস এক্স আছে। তাহলে আমি যদি এক্স ইকুয়াল টু এক্স কে প্রতিস্থাপন করতে চাই বা করি, এমন ভাবে করবো যাতে আমার এই রুটটা উঠে যায়, রুটটা অ্যাবলিশ হয়ে যায়। সেই কারণে আমরা ধরার সময় একটু খেয়াল রাখবো যে ধরি এক্স সমান এ কোয়াড স্কয়ার থিটা। প্রশ্ন হচ্ছে কেন এ স্কয়ার নিলাম না বা কোয়াড স্কয়ারই বা কেন নিলাম? খেয়াল করো এখানে রুট এক্স আছে আর এখানে রুটের মধ্যে এ মাইনাস এক্স আছে। আমি যদি দেখো যেহেতু এখানে এ আছে, এক্স এর সাথে যদি আমি এক্স ইকুয়াল টু যদি এ ইনটু সামথিং ধরি তাহলে এটা কমন নিতে পারবো, সেই কারণে কিন্তু এ ধরা। আর এক্স স্কয়ার কেন নিয়েছি? এক্স স্কয়ার নিয়েছি দুইটা কারণে। এখানে প্রথম উদ্দেশ্য সাধিত হবে এক্স স্কয়ারের, অর্থাৎ কোয়াড স্কয়ার যদি নেই, এক্স ইকুয়াল টু যদি কোয়াড স্কয়ার থিটা নেই তাহলে রুট করলে পরে কস থিটা চলে আসবে। আর এখানে 1 মাইনাস কোয়াড স্কয়ার, মানে এক উদ্দেশ্যে এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। আমরা সেই কারণে এক্স ইকুয়াল টু এ কোয়াড স্কয়ার থিটা নিলাম। প্রতিস্থাপন করতে চাচ্ছি এক্স কে, এক্স কে যদি প্রতিস্থাপন করতে চাই মাছ খাই না মাছের ঝোল খাই, এটা তো হতে পারে না। অর্থাৎ এক্স সরবে, ডিএক্সটাকেও তো সরাতে হবে। তো সরাতে গেলে কি করতে হবে? এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে 1 আসে আর ওইটা, তাহলে একবারে আমি সেটা লিখছি ডিএক্স ইকুয়াল টু মাইনাস টুয়াইস এ সাইন থিটা cos থিটা ইনটু d থিটা। দেখো কোয়াড স্কয়ার থিটা ডিফারেন্সিয়েশন করলে পরে 2 cos থিটা আসে, 2 cos থিটা, আর cos থিটার ডিফারেন্সিয়েশনে মাইনাস sin থিটা,
আর থিটার ডিফারেন্সিয়েশনে ডি থিটা বাই ডিএক্স আসে, সেই ডিএক্স আর গুণ হয়ে বাম পাশে আসে, তখন এক্স এর ডিফারেন্সিয়েশন তো 1 হয়, এখানে 1 হবে ডি থিটা বাই ডিএক্স, ডিএক্স টাই দিকে চলে আসছে। তাহলে এই যে ডিএক্স মাছের ঝোলটাও আউট করে দিতে চাচ্ছে। তাহলে এইবার এইখানে তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস, আর এইখানের যে সৃষ্ট মাইনাস, সেই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। এখানে রুট এক্স মানে রুট এ, আর কজ স্কোয়ার থিটা রুট করলে কজ থিটা, ডিএক্স এর মান, মাইনাসটা কিন্তু আগে এদিক চলে গেছে, ডিএক্স এর মানটা হচ্ছে টোয়াইস এ সাইন থিটা কজ থিটা ডি থিটা বাই রুট অফ, এই যে এখান থেকে এ আছে আর এক্স ইকুয়াল টু এ কজ স্কোয়ার থিটা, সেই এ কমন নিলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এইবার দেখো, বা twice mu by a into t, এটা ইকুয়াল টু, এটা তো প্লাস চিহ্ন কিন্তু নট টি, তাহলে প্লাসটা উঠে গেল। এইবার এই যে এখানে একটা রুট এ আছে, আর এইখানে রুটে আউট হয়ে গেল, আর এই 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা রুট করলে হবে সাইন থিটা, সেই সাইন থিটা আর এই সাইন থিটা কেটে গেল, তাহলে থাকছে কত, টোয়াইস এ কজ স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন টোয়াইস এ কজ স্কোয়ার থিটা বি থিটা। আবার দেখো এখানে যদি আমি এই এটাকে রুটের বাইরে নিতে চাই, তাহলে রুট এ হবে একটা, এই রুটে উঠে গেল, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার উপরে আছে রুট আর স্কোয়ার কেটে যায় সাইন থিটা, সেই সাইন থিটা আর এই সাইন থিটা কেটে দেয়, কেটে গিয়ে তাহলে রুটে কাটছে, সাইন থিটার নিচে সবগুলো কেটে যাচ্ছে, উপরে থাকছে টোয়াইস এ কজ, আর কজ থিটা গুণ করলে কজ স্কোয়ার থিটা ডি থিটা। আশা করি বুঝতে পেরেছো। এইবার সেখান থেকে টি ইন্টু রুট অফ টোয়াইস মিউ বাই এ, এটা ইকুয়াল টু এ যদি বাইরে নিয়ে নিই, ত্রিকোণমিতি আমাদের জন্য খুবই দরকারি একটা বিষয়। ত্রিকোণমিতি এমন কোনো জায়গা নেই ম্যাথমেটিক্সে যে যেখানে ত্রিকোণমিতির সূত্রের প্রয়োজন পড়ে না, আর সেই কারণে আমরা তোমাদেরকে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করার জন্য বারবার করে বলে থাকি, বারবার অনুরোধ করি যে ত্রিকোণমিতির সূত্র তোমাদের লাগবে, ভালো করে ত্রিকোণমিতির সূত্রগুলো আয়ত্ত করতে। এখানে যেমন চলে আসছে 2 cos স্কয়ার থিটা, এ যখন চলে আসছে বাইরে তখন 2 cos স্কয়ার থিটা, cos 2 থিটা 6টা ফর্মুলা আছে, cos twice a equal to cos square a minus sin square a, cos twice a equal to 1 minus 2 sin square a, cos twice a equal to 2 cos square a minus 1। এখান থেকে আরো দুইটা সৃষ্টি করা যায়, অর্থাৎ 2 cos square a equal to 1 plus cos twice a, 2 sin square equal to 1 minus cos twice a, আর cos twice a কে যদি tan এর মাধ্যমে বর্ণনা করতে চাও তাহলে cos twice a equal to 1 minus tan square a by 1 plus tan square a। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি, সূত্র ত্রিকোণমিতি, এটা প্রত্যেকটা ক্ষেত্রে লাগে ত্রিকোণমিতিতে। তো সেই ত্রিকোণমিতির সূত্র শুধু যে ক্যালকুলাসে লাগছে তা, তোমার অন্যান্য ম্যাথমেটিক্সে, তুমি ফিজিক্সে, কেমিস্ট্রিতেও লাগে। তো সেই কারণে ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের ভালো করে আত্মস্থ করতে হয়। এখানে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এই যে d থিটা রয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে কেন স্কয়ার থেকে নন স্কয়ারে যাচ্ছি স্যার, তার কারণ স্কয়ারের ইন্টিগ্রেশন করতে পারি না, cos স্কয়ার কিংবা sin স্কয়ারের ইন্টিগ্রেশন করতে পারি না। ইন্টিগ্রেশন অফ cos থিটা সমান sin থিটা, ইন্টিগ্রেশন অফ sin থিটা সমান মাইনাস cos থিটা, বাট cos স্কয়ার থিটাকে যতক্ষণ পর্যন্ত মানে স্কয়ার কিংবা কিউব পাওয়ার যতই থাকুক না কেন, তোমরা এইচএসসি লেভেল এটা করেছো যে যতক্ষণ পর্যন্ত পাওয়ারকে নন পাওয়ারে অর্থাৎ একঘাত বিশিষ্ট না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তারা ইন্টিগ্রেশন করতে পারবা না। সেই কারণে স্কয়ারকে আমি নন স্কয়ারে নিয়ে যাচ্ছি। আর নন স্কয়ারে নেওয়ার ফর্মুলা দুইটা আছে, সাইনের ক্ষেত্রে 1 মাইনাস আর পদের ক্ষেত্রে 1 প্লাস। এইবার যদি
p ইন্টু রুট অফ টোয়াইস মিউ বাই এ, এটা ইকুয়াল টু এ ইন্টু, দেখো এটা ইন্টিগ্রেশন করলে অনেক ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, থিটার সাপেক্ষে সসা চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে, তাহলে অনেক ইন্টিগ্রেশন থিটা আর প্লাস cos 2 থিটার ইন্টিগ্রেশন sin 2 থিটা, আর এই হাফটা সহগটা 2 আছে সেটা বাইরে আসবে ভাগাকারী, আর এটা যেহেতু ইনফিনিট ইন্টিগ্রেশন সেই ধরনের সমাকলন ধ্রুবক নিলাম, আগে c1 দিয়েছি, এইবার দিলাম c2। এটা আরেকটু সিম্পলিফাই করি, p ইন্টু রুট অফ টোয়াইস মিউ বাই এ, এটা ইকুয়াল টু a ইন্টু থিটা প্লাস সাইন টুয়াইসে আবার ত্রিকোণমিতির ফর্মুলা, সাইন টুয়াইস ইকুয়াল টু 2 সাইন এ কোয়াদে, এই যে 2 আর এই হাফ উঠে গেল, তাহলে সাইন থিটা cos থিটা প্লাস c2। এটাকে যেহেতু আমার পদের মাধ্যমে ধরা, তাহলে সাইন থিটা আমার দরকার নেই, সেই জন্য ওটাকে পদের মাধ্যমে বর্ণনা করতে চাই। থিটা প্লাস সাইন থিটার মান হচ্ছে রুট অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা ইনটু cos থিটা প্লাস c2। সেখান থেকে p ইনটু রুট অফ টোয়াইস মিউ বাই a, এটা ইকুয়াল টু a ইনটু থিটার মান, এইখান থেকে থিটার মান বের করব। দেখো x ইকুয়াল টু a cos স্কয়ার থিটা ধরা ছিল, তাহলে cos থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা ইকুয়াল টু x বাই a, এটাকে এখানে নিয়ে আসলাম। cos স্কয়ার থিটা ইকুয়াল টু x বাই a, cos স্কয়ার থিটা ইকুয়াল টু রুট অফ x বাই a, আর থিটা ইকুয়াল টু cos ইনভার্স রুট অফ x বাই a। এটা তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমি এখানে একটু দেখাই। প্রথমে cos স্কয়ার থিটা ইকুয়াল টু x বাই a, সেখান থেকে cos থিটা ইকুয়াল টু রুট অফ x বাই a, সেখান থেকে থিটা ইকুয়াল টু cos ইনভার্স x বাই a, এইভাবে লিখেছি। ওকে, এবার দেখো cos স্কয়ার থিটা রুটের মধ্যে আছে প্লাস রুট অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এখান থেকে cos স্কয়ার থিটা ইকুয়াল টু x বাই a, আর cos থিটা ইকুয়াল টু রুট অফ x বাই a প্লাস c। এটা ক্যালকুলেশন করি, p ইনটু রুট অফ টোয়াইস মিউ বাই a, এটা ইকুয়াল টু a ইনটু cos ইনভার্স রুট অফ x বাই a প্লাস রুট অফ a মাইনাস x বাই x ইনটু রুট অফ x বাই a, রুট অফ x বাই a প্লাস c2। সেখান থেকে আরো সিম্পলিফাই করলে p ইনটু রুট অফ টোয়াইস মিউ বাই a, এটা ইকুয়াল টু a ইনটু cos ইনভার্স রুট অফ x বাই a প্লাস, এই পুরোটা দুইটা আলাদা আলাদা ভাবে রুট আছে, আমি একসঙ্গে দিতে পারি, অর্থাৎ এইটা রুট অফ a মাইনাস x ইনটু x বাই a স্কয়ার, তাহলে সেখান থেকে রুট অফ ax মাইনাস x স্কয়ার বাই a প্লাস c2। ওকে, তাহলে এই যে c2 সমাকলন ধ্রুবক ছিল, এই c2 এর মান আবার আমার বের করতে হবে। তো c2 এর মান বের করতে গেলে আবার আদি শর্ত ব্যবহার করতে হবে, ইনিশিয়াল কন্ডিশন এখানে ইউজ করতে হবে, যে যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু ছিল a, এই যে t ইকুয়াল টু যাত্রাটা লম্বে a বিন্দুতে t ইকুয়াল টু ছিল 0, তখন x ইকুয়াল টু ছিল oa ইকুয়াল টু স্মল a। তাহলে এইখানে যদি আমি বসিয়ে দিই, এটাকে নাম্বার দেই, এটা হবে 3 নম্বর। 3 নম্বরে আমরা যদি বসিয়ে দিই, তাহলে 3 নম্বর থেকে কি পাওয়া যায়, t ইকুয়াল টু 0, বাম পাশ 0 হয়ে যাচ্ছে, a ইনটু cos ইনভার্স, দেখো x হচ্ছে a, তাহলে a বাই a, তার রুট করলে a বাই a কাটাকাটি যায়, তার রুট করলে হয় 1 প্লাস এই x ইকুয়াল টু যদি a বসিয়ে দিই, a আর a গুণ করলে a স্কয়ার মাইনাস a স্কয়ার 0, তার মানে এই পার্ট হয়ে যায় প্লাস c। দেখো 0 ইকুয়াল টু a ইনটু cos ইনভার্স cos 0 এর মান হচ্ছে 1, তার 0 তো বাদ দিলাম, প্লাস
c2। তাহলে cos ইনভার্স cos বিপরীত দ্বিতীয় ফাংশন উঠে যায় পরস্পর, উঠে গেলে পরে এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে অর্থাৎ c2 সমান 0 হয়ে গেল। c2 0 হয়ে গেলে আমরা দিলাম এটা থাকবে, এটা এ, এটা এখানে এইদিকে যাচ্ছিল, এখানে পি বিন্দু নিয়েছিলাম, এইদিকে টি সময় নিয়েছিলাম, আর এটি বলেছিলাম। আচ্ছা, তাহলে আমি যদি 3 নম্বরে এই c2 মান বসিয়ে দিই, তাহলে t ইকুয়াল t ইনটু root of twice mu by a equal to a into cos inverse root of x by a plus root of ax minus x square by a। c2 0 হয়ে গেছে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি p ইকুয়াল টু, এটা ওইদিকে গুণ করে দিচ্ছি, গুণ করলে আমার এখানে থাকছে a টু দি পাওয়ার 3/2, অর্থাৎ এর উপরে যে রুট ছিল সেটা ওইদিকে গিয়ে a ইনটু রুট a টু দি পাওয়ার হাফ, তাহলে a 1 যোগ হাফ a টু দি পাওয়ার 3/2 বাই রুট অফ টুয়াইস মিউ। আর এই জায়গায় দেখো, এটা যদি যোগ করি তাহলে লসাগু হয় a, তাহলে a cos inverse root of x by a plus root of ax minus x square। এই a আর এইটা a টু দি পাওয়ার 3/2 কেটে যায়, বা t ইকুয়াল টু, তাহলে কেটে গিয়ে থাকে কত, রুট a, তাহলে একবারে দিয়ে দিলাম a বাই টুয়াইস মিউ এর রুট, আর এর সঙ্গে থাকছে a cos inverse root of x by a plus root of ax minus x। এইটার ইকুয়েশন নাম্বার দিলাম আমি 4। এখন দেখো যে আমরা তো বস্তুটার গতি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই যে 2 নম্বর ইকুয়েশন আমার এখানে ছিল dx by dt ইকুয়াল টু ছিল মাইনাস রুট অফ টুয়াইস মিউ বাই a, এভাবে ছিল বলে dx by dt ইকুয়াল টু ছিল টুয়াইস মিউ বাই a। dx by dt টা হারিয়ে গেল, হ্যাঁ, dx by dt ইকুয়াল টু ছিল মাইনাস টুয়াইস মিউ বাই a ইনটু রুট অফ a মাইনাস x বাই x। ওকে, এখন দেখো যে এই বস্তুকণাটা এই দিকে যাচ্ছিল, এ থেকে ওর দিকে যাচ্ছিল, যেতে যেতে যতই তার বেগ বৃদ্ধি পাচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে, ততই যত ত্বরণ সৃষ্টি হচ্ছে, দেখো ও বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, অর্থাৎ ত্বরণ যত বাড়ছে, সময় যত যাচ্ছে, তত এই ও পি এর মধ্যবর্তী দূরত্ব তত কমে যাচ্ছে। এই কমতে 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 যখন বস্তুকণাটা ও বিন্দুতে এসে হাজির হবে, তখন ও বিন্দুতে x ইকুয়াল টু 0 হলে, ও বিন্দুতে এই কণাটা যখন ও বিন্দুতে চলে আসবে, তখন এই এক্সটা কমে কমে 0 হয়ে যাবে। x ইকুয়াল টু 0 হলে আমরা 2 নম্বর থেকে কি পাই, 2 নম্বর থেকে পাচ্ছি dx by dt এটা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। তার কারণ x এর মান 0 হলে সামথিং বাই 0 আনডিফাইন্ড, অর্থাৎ মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই এ বিন্দুতে ও বিন্দুতে যখন কণাটা আসছে, তখন বস্তু কণার ভেলোসিটিটা 0 হচ্ছে না, যার ফলে বস্তু কণাটা ও বিন্দুতে এসে স্থির অবস্থা গ্রহণ করতে পারছে না, স্থির অবস্থায় থাকতে পারছে না, যার ফলে সে কি করবে, তখন সে আবার গতি নিয়ে এইদিকে ধাবিত হবে। এইদিকে ধাবিত হলো যখনই সে এই ও বিন্দু ক্রস করবে, এই ও বিন্দুতে তো বল কেন্দ্র আছে, সে তো তার দিকে টানছে, এতক্ষণ কিন্তু ও বিন্দুটা একে এই দিকে টানছিল, যখনই এ বিন্দু ক্রস করবে, ও বিন্দু ক্রস করবে, তখনই তার ত্বরণের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আকর্ষণটা তখন এই মুখী হয়ে যাবে, তখন তার ভেলোসিটিটা কমতে থাকবে, কমতে 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 এক পর্যায়ে গিয়ে ধরো এ ডাক বিন্দুতে এসে এইখানে
সেই কণাটা ক্ষণিকের জন্য থেমে গেল। কণাটা থেমে গেলে তার উপরে আকর্ষণ, ও বিন্দুতে বলকেন্দ্র আছে, সেটা তার আকর্ষণ কিন্তু থেমে থাকেনি, সে কণাটাকে আকর্ষণ করছেই। তখন ওই আকর্ষণে আকৃষ্ট হয়ে তখন এই কণাটা আবার এই দিকে ও বিন্দুর দিকে ধাবিত হবে। ও বিন্দুর দিকে যখন ধাবিত হবে তখন ও বিন্দুতে এসে পৌঁছাচ্ছে, ও বিন্দুতে এসে পৌঁছালে ওখানে আবার জিরো হচ্ছে না ভেলোসিটিটা, যার ফলে আবার সে ও বিন্দু ক্রস করে ডান দিকে যাবে। তখন ত্বরণের ডিরেকশন আবার চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ তো এই দিকে টানছিল, এবার এই দিকে টান শুরু করবে, বলকেন্দ্রটা সবসময় তাকে নিজের দিকে টানবে, যার ফলে তার ভেলোসিটি আবার কমতে থাকবে, এ বিন্দুতে যাবে। এভাবে কোণাটা এ বিন্দু থেকে এ ড্যাশ বিন্দুতে এবং এ ড্যাশ বিন্দু থেকে এ বিন্দুতে দোলায়মান গতিতে ঘুরতে থাকবে। তাহলে এই যদি আমরা বস্তুর গতি নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যে একটা বস্তু কণা একটা সরল রেখা বরাবর এ বিন্দু থেকে যখন ও বিন্দুর দিকে ধাবিত হবে, এমন ভাবে চলবে যে ত্বরণের মানটা হবে ও বিন্দু থেকে সেই বস্তুটার একটা নির্দিষ্ট সময় পরে তার সরণের বর্গের ব্যস্ত অনুপাতিক হলে তার গতি সম্বন্ধে আলোচনা করতে বলেছিলাম, আমরা পেয়েছিলাম। তাহলে সেই গতি নিয়ে আমরা কথা বললাম। গতিটা তাহলে কোন ধরনের হলো? বস্তুটার গতি হলো সরল দোলক গতি, একটা দোদুল্যমান অবস্থায় চলবে। একটা দুইটা বিন্দুর মধ্যে তোমরা ঘড়ির এই যে ওয়াল ঘড়ি দেখেছো, ওয়াল ঘড়ির ভিতরে দেখবে দোলকটা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, ওই যে এই এই গতিটা হচ্ছে রৈখিক গতি, দোদুল্যমান অবস্থায় একটা নির্দিষ্ট রেঞ্জে একবার এদিকে যায় একবার এদিকে যায়, একবার এদিকে আসে একবার এদিকে আসে। এভাবে এই এ থেকে এ ড্যাশ বিন্দুর মধ্যে বস্তু কণাটা দোলায়মান গতিতে দুলতে থাকবে। এটা হলো আমাদের আজকের আলোচনার অর্ধেক অংশ হয়েছে। আসলে আমরা এর দোলন কালটাও বের করতে হবে, অর্থাৎ এ বিন্দু থেকে সে যাত্রা করে এ ড্যাশ বিন্দুতে আসছে, আবার এখানে ফিরে আসতে তার যতটুকু সময় লাগছে সেটা হচ্ছে দোলন কাল। তোমরা এইচএসসি লেভেলে সরল দোলক পড়ে আসছো, তা সেখানে পড়েছো বব কি, দোলন কাল কি, কম্পাঙ্ক কি, এসব বিস্তারিত সেখানে পড়ে আসছো নিশ্চয়ই, এবং এটা তো তোমরা বোধহয় আমার চেয়ে ভালো জানো বেশি। তা সেই দোলনকালটা কি করে বের করতে হবে? আমরা যদি এ বিন্দু থেকে ও বিন্দুতে যাওয়ার সময়টা, ডিউরেশনটা বের করতে পারি, তাহলে দেখো এই অংশ, এই অংশ, এখান থেকে আবার এই অংশ, এখান থেকে আবার এই অংশ, চারটা অংশ। তাহলে এ বিন্দু থেকে ও বিন্দুতে আসার সময়টা যদি বের করতে পারি, তাহলে তাকে 4 দিয়ে গুণ করলেই দোলনকালটা বেরিয়ে যাবে। আমি আজকে যে আলোচনাটা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও ডিফিকাল্টিস থেকে থাকে তাহলে আগামী ক্লাসে আবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন করলে আমি বোঝানোর চেষ্টা করব। এই ক্ষুদ্র পরিসরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বোঝানোর। আমার বিশ্বাস আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও সমস্যা থাকে তাহলে সেটা আমি আবার বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব আগামী ক্লাসে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকো। আবার বলি, এই করোনাকালীন সময়ে তোমরা বাইরে ঘোরাঘুরি করো না, বাইরে গেলে পরে অবশ্যই মাস্ক পরিধান করে যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। ওকে, খোদা হাফেজ। হয়েছে?